আমরা বুঝি হচ্ছে পিছনের অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস বলতে এই যে আপনি ফেসবুকে হোয়াটস ইউর মাইন্ডের মধ্যে কিছু একটা লেখে আপনি পাবলিশ বা পোস্টের মধ্যে কি ক্লিক করেন, এই জিনিসটা একটা জায়গায় যায়, সেইখানে ডাটাটা রেখে আপনাকে আবার এইখানে আপনাকে দেখায়, আপনার ফ্রেন্ডের ওয়ালেটে দেখায়। সেটা হচ্ছে আপনি যেটা প্রথমত দেখছেন বা পরবর্তীতে দেখছেন, এটা হচ্ছে ফন্টেন। বাট আপনি যখন কিছু একটা লেখে একটা জায়গায় হিট করে বা পোস্টের মধ্যে ক্লিক করার পর একটা ডাটা আরেকটা জায়গায় রেখে আপনাদের কাছে রেসপন্স করে, এটা হচ্ছে ব্যাকএন্ড। ব্যাকএন্ডের কাজগুলো আমরা নর্মালি দেখতে পারি না, যেহেতু এটা পিছনের অ্যাক্টিভিটিস। সো এইটা নিয়ে আমি আরো আলোচনা করব যে ব্যাকএন্ড বলতে মূলত আমরা পিছনের কাজ বোঝাই। আমি যদি এখানে এখানে আরেকটু ডিপলি আলোচনা করি, যে প্রথমত আপনি যখন facebook.com লিখে হিট করেন, ফর এক্সাম্পল আমি যেখানে মাউস হোভার করতেছি ওই দিকে তাকান, আমি এখানে ফেসবুকে বা আমি যখন নতুন একটা ফোন ইউজ করি বা নতুন একটা পিসি ইউজ করি, আমার অলরেডি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, রেজিস্ট্রেশন করা আছে। আমি ফার্স্ট টাইমে এখানে ফেসবুকের মধ্যে হিট করলাম, ফেসবুক লগ ইন লিখে হিট করলাম। এটা কিভাবে কাজ করে বিহাইন্ড দ্য সিন, এটা কিভাবে আসলে আমাদের সামনে ফেসবুক অ্যাকাউন্টটা নিয়ে আসে ওভার দ্য ডেতে। প্রথমত যদি চিন্তা করি, আমি facebook.com লিখে হিট করলাম একটা নিউ একটা ডিভাইসে, এটা কোথায় যায়? প্রথমত আমি যদি পিসি থেকে facebook.com লিখে google.com লিখে হিট করি, এটাকে বলা হয় রিকোয়েস্ট। সো আমি একটা রিকোয়েস্ট করছি এখানে। প্রথমত এটা কোথায় যায়? এটা যায় হচ্ছে আইএসপির কাছে। আইএসপি মিন্স ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এটা হচ্ছে আমাদের প্রোভাইডার। ফর এক্সাম্পল বিভিন্ন টাইপের অপারেটর হতে পারে, কেউ গ্রামীণ, বাংলালিংক বা যেই কোম্পানির ওয়াইফাই আপনি ইউজ করছেন সেটাকে বলছে আমরা আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ওর কাছে যায় facebook.comটা হুবহুব চলে যায়। ওর কাছে আবার ডেটা খোঁজার একটা সিস্টেম থাকে, ওইটা আমরা না বলি। আমরা চিন্তা করলাম যে facebook.com লিখে হিট করলাম বা রিকোয়েস্ট করলাম, আইএসপির কাছে গেছে। আইএসপি কি করে? এই জিনিসটাকে হ্যান্ড ওভার করে হচ্ছে ডিএনএস এর কাছে। ডিএনএস মিন্স হচ্ছে ডোমেন নেম সিস্টেম। এটা একটা সিস্টেম, যেই সিস্টেমটা কি করে মানুষের ভাষার কোনো টেক্সটকে কনভার্ট করে আইপি অ্যাড্রেসে। আমরা তো জানি যে একটা পিসি বা একটা কম্পিউটার বা একটা ডিভাইস জিরো ওয়ান ছাড়া কিন্তু কিছুই বুঝে না। ও কি করে মানুষের ভাষা facebook.com, google.com, twitter.com কে কনভার্ট করে এই ডিএনএস কনভার্ট করে কি করে একটা আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস দেয়, বা কম্পিউটারে বোঝানোর জন্য যেই ল্যাঙ্গুয়েজটা আমরা বলতে পারি 0100 বা 142 143 আইপি অ্যাড্রেস যেরকম হয়ে থাকে, এরকম একটা জিনিস জেনারেট করে ও সার্ভারের কাছে দেয়। সার্ভার যেহেতু আরেকটা কম্পিউটার বা একটা ডিভাইস, অনেকেই শুনে থাকেন যে সার্ভার ডাউন বা সার্ভার সার্ভার নিয়েও আমি কোশ্চেন করব, বাট আমি যদি একটু সংক্ষেপে বলি, সার্ভার হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা কম্পিউটার। এখানে আমি যদি বলি, আমি যেই কম্পিউটারে কাজ করছি, আপনারা একটা কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে দেখছেন, এটার মধ্যে কিছু সিপিইউ থাকে, কিছু র্যাম থাকে, ডেটা প্রসেসিং এর ক্যাপাবিলিটি থাকে। ওয়ান কাইন্ড অফ সার্ভার হচ্ছে একটা পিসি, এর মধ্যে প্রচুর পরিমাণ সিপিইউ থাকে, র্যাম থাকে, ডেটা ক্যাপাবিলিটি বা ডেটা প্রসেসিং এর ক্ষমতা থাকে। সো ওর যেই ক্ষমতা, ওইটা দিয়ে এই সার্ভার কি করে ডেটাবেস থেকে কোয়েরি করে। কোয়েরি মিন্স হচ্ছে খোঁজা। কি খোঁজে? এই যে আপনি ফেসবুক রেজিস্টার করছেন একটা সময়, আপনার একটা ইমেল একটা পাসওয়ার্ড দিয়ে, সরি, ওই যে আপনি একটা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে রেজিস্টার করছিলেন, ওইটা তো একটা জায়গায় সেভ আছে, সেটা হচ্ছে ডেটাবেজের মধ্যে। এখন সার্ভারের ক্ষমতা দিয়ে, ক্যাপাবিলিটি দিয়ে ও সার্ভারের মধ্যে বা ডেটাবেজের মধ্যে খুঁজতেছে যে ওই ইমেলের আন্ডারে, ওই পাসওয়ার্ডের আন্ডারে কয়টা প্রোফাইল পিকচার আছে, কয়জন ফ্রেন্ড আছে, কয়টা পোস্ট করছে, ওই জিনিসগুলাকে ও কোয়েরি করতেছে সার্ভারের বা কম্পিউটারের ক্ষমতা দিয়ে ডেটাবেস থেকে। এবং ডেটাবেস থেকে খুঁজে সার্ভার কি করে HTML CSS জেনারেট করে। HTML CSS জেনারেট করে রিপিটেডলি ও ডিএনএস এর কাছে ব্যাক করে। ডিএনএস ব্যাক করে হচ্ছে আইএসপির কাছে, এন্ড দেন আইএসপি দিন শেষে আমাকে HTML CSS জেনারেট করা একটা টেক্সট বা বলতে পারে একটা লেআউট আমাকে দেয়, যা আপনারা ফেসবুকে দেখতে পারেন। ফেসবুকে দেখার পরে আমরা ফেসবুকে যাওয়ার পরে আমরা দেখি সুন্দর একটা প্রোফাইল পিকচার বা পোস্ট, এইগুলা চলে আসছে। এইগুলা দিন শেষে HTML এবং CSS ছাড়া কিছুই না। এখন সংক্ষেপে আমরা বুঝতে পারছি যে আসলে বিহাইন্ড দ্য সিনে কিভাবে আসলে একটা ওয়েবসাইট বা বলতে পারে ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলো কিভাবে আমাদের কাছে আসে। সো আমি যদি এখানে
একটু লাইফ সাইকেল নিয়ে আলোচনা করি বা রিয়েল টাইম একটু এক্সাম্পল দেওয়ার ট্রাই করি, সেটা হচ্ছে এখানে যদি চিন্তা করি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড। আমরা তো অনেকেই রেস্টুরেন্টে যাই, রাইট? রেস্টুরেন্টে যাওয়ার পরে কি করি, কিছু একটা অর্ডার করি। সো এই যে রেস্টুরেন্ট আপনি গেলেন, যে ইন্টেরিয়র ডিজাইনটা দেখছেন বা সুন্দর একটা ডিজাইন দেখছেন, এটাকে আমরা কম্পেয়ার করছি ফ্রন্ট এন্ডের সাথে। এখানে যে আপনি ফ্রন্ট এন্ডে একটা জায়গা দেখছেন বা আপনি যখন একটা খাবারের অর্ডার করছেন, এটা হচ্ছে একটা রিকোয়েস্ট। এবং যেই খাবারটা আপনি বললেন যে তৈরি করে দাও বা আমাকে দাও, এটা আমার লাগবে, আমি খাবো, এই খাবারটা অবশ্যই একটা জায়গায় অলরেডি তৈরি করে রাখছে কেউ একজন, হয়তো বা তৈরি করে রাখছে বা তৈরি করবে। সো আপনি যেই জায়গা থেকে রিকোয়েস্ট করতেছেন, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। এবং যেই খাবারটা একটা জায়গায় তৈরি করে আছে, কিচেনে হতে পারে বা যে কোনো জায়গায় হতে পারে, একটা জায়গায় তৈরি করা আছে বা তৈরি করবে, সেটা হচ্ছে ব্যাক এন্ড। সো আপনি একটা জায়গা থেকে রিকোয়েস্ট করতেছেন, একটা জায়গা থেকে খাবার আপনাকে নিয়ে এসে দিচ্ছে, এর মাধ্যমে একটা কানেকশন তো লাগবে, একজন তো থাকে যে খাবারটা নিয়ে এসে দেয়। সে হচ্ছে নর্মাল ভাষায় বা আমরা যদি বলি রিয়েল টাইম, সেটা রিয়েল লাইফ, সেটা হচ্ছে আমাদের একজন ওয়েটার। বাট ওয়েবের ভাষায় এটা হচ্ছে এপিআই। ফ্রন্ট এন্ড এবং ব্যাকএন্ডকে কানেক্ট করে হচ্ছে একটা এপিআই। এপিআই মিনস হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। বাট এটার সাথে আমাদের রিয়েল লাইফ এপিআই যায় না। আমরা বলতে পারি এপিআই হচ্ছে কন্টেন্ট শেয়ারিং সিস্টেম। এখান থেকে কন্টেন্টটা এইখানে নিয়ে এসে জাস্ট আমাকে প্রোভাইড করে। এপিআই নিয়ে আমরা অনেক বড় আলোচনা করব। এপিআই অনেক বড় একটা জিনিস। একটা সময় এপিআই ছিল না এবং এখন এপিআই আসছে, এবং এপিআই এর মাধ্যমেই আমরা কিন্তু কন্টেন্টটাকে কমপ্লিট করব। সো এপিআই আমরা ধরতে পারি একটা ব্রিজ। বলতে পারেন যে এই লোকটা, এই যে এখানে খাবার তৈরি করা আছে বা তৈরি করবে, এর সাথে কোনো কানেক্ট নাই, ও কিচেনে যেতে পারবে না, ওর অ্যাক্সেস নাই। এই এপিআই বা ওয়েটার কি করে, এই ফ্রন্ট এন্ড থেকে প্রথমত রিকোয়েস্ট নিয়ে এর কাছে যায়, রেসপন্স করে, এন্ড দেন দিন শেষে এইখানে আবার রিপিটেডলি ও রেসপন্স করে একটা খাবার দেয়। সো এটা হতে পারে রিয়েল টাইম এক্সাম্পল। এন্ড দেন আমি যদি ফ্রন্ট এন্ডটাকে নিয়ে আলোচনা করি, ফ্রন্ট এন্ড যেহেতু আমাদের কোর্সের নামই হচ্ছে ফ্রন্ট এন্ড উইথ রিয়েক্ট বা ফ্রন্ট এন্ড নিয়ে আমরা কাজ করব পুরো 8টা মাস, আমাদের একটু জানা থাকা ভালো যে আমাদের ফ্রন্ট এন্ডটা কিভাবে কাজ করে। এটা আপনি চিন্তা করতে পারেন একটা বাসা বাড়ি বা একটা বাড়ি বানানোর মতো। প্রথমত আমি একটা বাসা বাড়ি তৈরি করব, এটা চিন্তা করছি। প্রথমত আমাকে একটা স্ট্রাকচার তৈরি করতে হবে, বা কোন জায়গায় আমাদের উইন্ডো হবে, বা এখানে বিল্ডিং এর মধ্যে কয়টা রুম হবে, এন্ড দেন কতগুলো বেস তৈরি করতে হবে। সো এই জিনিসগুলো আমরা চিন্তা করি হচ্ছে এসটিএমএল এর মাধ্যমে। স্ট্রাকচার অফ লেআউট, একটা বাসা বাড়ি তৈরি করতে কতগুলো লেআউট বা কোন জায়গায় আমাদের কয়টা ক্লিয়ার হবে, এই জিনিসগুলো চিন্তা করি প্রোগ্রামিং এর ভাষায়, সেটা হচ্ছে এসটিএমএল, স্ট্রাকচার অফ লেআউট তৈরি করি। দেন এই বাড়ি তৈরি করার পরে আপনি একটা বাড়ি তৈরি করলেন, তৈরি করার পরে এটার মধ্যে কোনো কালার করলেন না, স্টাইল করলেন না, কোন জায়গায় সোফা হবে, কোন জায়গায় আপনার উইন্ডো হবে, উইন্ডোর কি কালার হবে, এই জিনিসগুলো আমরা করে থাকি হচ্ছে কালারের মাধ্যমে বা বিভিন্ন কম্পোনেন্টের মাধ্যমে। বাট এইখানে ওয়েবসাইটে এটা করি আমরা সিএসএস এর মাধ্যমে। একটা বাসা বাড়িকে আমরা স্টাইল করি হচ্ছে সিএসএস এর মাধ্যমে, বা বলতে পারেন মেকআপ করি। তাহলে এখানে জাভাস্ক্রিপ্ট কি করে, জাভাস্ক্রিপ্ট যেহেতু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এইচটিএমএল সিএসএস এর তৈরি করে একটা ওয়েবসাইটকে ইন্টারেক্টিভ করে। আপনি চিন্তা করতে পারেন একটা বাসাবাড়ি তৈরি করলেন, এটার মধ্যে আপনার লিফট থাকতে পারে, লিফটটা একটা বাটনে ক্লিক করলে অন হবে আবার অফ হবে। হতে পারে এই বাসা বাড়িতে আপনার কতগুলো ফ্যান আছে বা বাল্ব আছে, এটা তো অন অফ করার একটা সিস্টেম আছে, যে সুইচের মধ্যে ক্লিক করলে ফ্যানটা অন হবে এন্ড আরেকবার অফ হবে। সো এই জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আমরা এইচটিএমএল এবং সিএসএস এ বানানো একটা ওয়েবসাইটকে ইন্টারেক্টিভ করি, যে একটা জায়গায় ক্লিক করলে আর একটা জায়গায় যাবে, একটা জায়গায় ক্লিক করলে একটা কার্ড এড হবে। সো এইরকম টাইপের অ্যাক্টিভিটিস মূলত আমরা জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করে থাকি। এন্ড দেন ফন্টেনটা আমি যদি কমপ্লিট করতে চাই, এখানে আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শিখবো, সেটা হচ্ছে এইচটিএমএল, সিএসএস বা জাভা স্ক্রিপ্ট। বাট এখানে অনেকেরই কনফিউশন থাকে যে এইচটিএমএল শিখছি এন্ড সিএসএস শিখবো, বুটস্ট্র্যাপ বা বিভিন্ন ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি শিখবো। বাট কোর্স শেষ হওয়ার পরও এই জিনিসটা কনফিউশন থাকে যে কোনটা লাইব্রেরি কোনটা ফ্রেমওয়ার্ক, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। আমি যদি একটু ক্লিয়ার করে দেই, এইচটিএমএল একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলতে পারি। এটা দিয়ে আমরা একটা মার্কআপ বা স্ট্রাকচার অফ লেআউট তৈরি করব।
বাট এই যে বানানো একটা মার্কআপের মধ্যে আমি যদি স্টাইল করতে চাই, আমরা জানি একটা ওয়েবসাইট তৈরি করতে স্টাইল HTML এবং CSS যদি দিয়ে করতে চাই তাহলে আমাদের তুলনামূলক অনেক সময় লাগবে। ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরি দিয়ে জিনিসটা খুব ইজি বা দ্রুত করা যাবে। সো এখানে আমরা CSS এর বিভিন্ন ফ্রেমওয়ার্ক ইউজ করব, সেটা হচ্ছে এখানে আমি আর দেওয়া আছে স্পেসিফিকলি বুটস্ট্র্যাপ, টেলউইন, ম্যাটেরিয়াল, UI এন্ড ডিজাইন, এগুলো হচ্ছে CSS এর ফ্রেমওয়ার্ক। এন্ড দেন আমরা জাভা স্ক্রিপ্ট দিয়েও র কোড লিখে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি বা ই-কমার্স তৈরি করতে পারি। বাট এই র কোড না লিখে আমরা বিভিন্ন লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক ইউজ করব। সেটা হচ্ছে আমরা জানি যে আমরা অলরেডি রিয়েক্ট নামে একটা কোর্সে এডমিশন নিয়েছি, আমরা এখানে রিয়েক্ট শিখব। এখানে জাভা স্ক্রিপ্টের বিভিন্ন লাইব্রেরি আছে, অ্যাঙ্গুলার জেএস, ভিউ জেএস বা রিয়েক্ট। সো আমরা রিয়েক্টটা শিখতে যাচ্ছি। এন্ড দেন আমরা যদি নেক্সটে যাই বা নেক্সট স্লাইডে যাই, এটা হচ্ছে হাউ মাচ পাওয়ারফুল জাভা স্ক্রিপ্ট। আপনি এখানে দিন শেষে কিন্তু জাভা স্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছেন। এইখানে জাভা স্ক্রিপ্ট দিয়ে আসলে কি কি করা যায় বা আসলে আপনি যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছেন জাভা স্ক্রিপ্ট, এটা ভবিষ্যতে কতটুকু ইমপ্যাক্ট ফেলবে আপনার ক্যারিয়ারে বা জাভা স্ক্রিপ্ট দিয়ে কতটুকু পসিবল, ওইটা নিয়ে আমরা একটু ডিসকাশন করব। যেহেতু এটা আমাদের ফার্স্ট ক্লাস, আমরা একটা জিনিস শিখতে যাচ্ছি এবং ওইটা সম্পর্কে যদি আমি না জানি তাহলে আসলে এটা কেমন হবে যে আমি একটা জিনিস শিখতে যাচ্ছি ওইটা আমার জানা নাই। প্রথমত আমি যদি বলি যে জাভা স্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি যদি এখানে লিখি যে জাভা স্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট ইনপুটে চলে গেছে। তার আগে যেহেতু ইনপুটে চলে গেছে আমি এই জিনিসটা ইনশিওর করতে চাই যে জাভাস্ক্রিপ্ট তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এইখানে দেখেন কতগুলো টপিক আছে। জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ অনেক টপিক আছে, জাভাস্ক্রিপ্ট অনেক বড় একটা ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে অনেক কিছু করা যায়। বাট আমরা সবগুলো শিখবো না। এই জাভাস্ক্রিপ্টের যদি মডিউল ধরে ধরে আমি শিখি জাভাস্ক্রিপ্ট ইনফো থেকে, তাহলে আমাদের 10 ইয়ার লাগবে বা 10 বছর লাগবে শুধু জাভাস্ক্রিপ্ট শিখতে গেলে। সো আমাদের একটা ই-কমার্স তৈরি করতে গেলে বা একটা কর্পোরেট সাইট বা এখানে একটা চ্যাটিং অ্যাপ্লিকেশন বা পোর্টফোলিও টাইপ ওয়েবসাইট তৈরি করতে যতটুকু জাভাস্ক্রিপ্ট প্রয়োজন অতটুকুই আমি শিখবো, এটাকে আমি আগেই বলে দিই। এন্ড দেন আমি যদি একটু জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করি যে জাভাস্ক্রিপ্ট তো আমি শিখতে যাচ্ছি, জাভাস্ক্রিপ্টটা কতটুকু পাওয়ারফুল বা জাভাস্ক্রিপ্টের হিস্টোরিকটা কি। আমি এখানে জাভাস্ক্রিপ্ট লিখে হিট করলাম বা এখানে আমি আবার একটা নিউ ট্যাব লিখে আমি বলতে পারি যে জাভাস্ক্রিপ্ট, SCRIPT। জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা 1995 সালের দিকে আবির্ভাব হয় এবং প্রথমত যদি বলি জাভাস্ক্রিপ্ট কিন্তু জাভাস্ক্রিপ্ট নামের ল্যাঙ্গুয়েজ কিন্তু ছিল না প্রথম অবস্থা, এটার নাম ছিল লাইভ স্ক্রিপ্ট। এবং এটা দিয়ে তুলনামূলক এমন কিছু কাজ করা যেত যেটা নাকি একটা ক্লিক করলে একটা জায়গায় একটা কিছু হতো, এই টাইপের কাজ প্রথম দিকে করা যেত, এমন বড় কিছু করা যেত না। তারপরে কি করছে জাভাস্ক্রিপ্ট ডেভেলপাররা কি করে, এটা দিয়ে কি করা যেত, ফ্রন্ট এন্ডের মধ্যে তো আমরা HTML CSS দিয়ে একটা ডিজাইন করতে পারি। এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে এই জিনিসটাকে ইন্টারেক্টিভ করা যেত ফ্রন্ট এন্ডে, শুধু জাভাস্ক্রিপ্ট দিয়ে শুধু আমি ফ্রন্ট এন্ড করতে পারতাম। এন্ড দেন আমি যখন ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট শিখতে যেতাম বা একটা একটা ওয়েবসাইট কমপ্লিট করতে আমি জানি অবশ্যই ব্যাকএন্ড লাগবে। সো তাহলে আমি একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড করতাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, এন্ড দেন ব্যাকএন্ড হয়তো বা PHP, হয়তো বা এখানে পাইথন, এন্ড দেন সি দিয়ে আমরা কমপ্লিট করতাম। সো এইখানে ফ্রন্ট এন্ডের জন্য আমরা জাভাস্ক্রিপ্ট শিখতাম, ব্যাকএন্ডের জন্য আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতাম। সো এইটাতে মূলত দুইটা বড় প্রবলেম হইতো। কি হইতো সেটা হচ্ছে যেহেতু আমি একটা জিনিসই একটা ওয়েবসাইট তৈরি করতেই দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হইতো, এটা একটা প্রবলেম। সেকেন্ড হচ্ছে যখন আপনি একটা ল্যাঙ্গুয়েজের সাথে আরেকটা ল্যাঙ্গুয়েজ কানেক্ট করতে যাচ্ছেন, এইটার বলতে গেলে যে একটা পারফরমেন্স, এটার মধ্যে একটা লেগেন্সি থাকতো, যেহেতু দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রবলেমটা থেকেই যাইতো। সো এই জিনিসটা অনেক দিন চলতে থাকতো, মানে বলতে গেলে ফ্রন্ট এন্ড ডিজাইন করতে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ব্যাকএন্ডের জন্য আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতাম। তারপরে 2008-এর দিকে একজন ডেভেলপার আসে, তার নাম হচ্ছে রায়ান ডাল। রায়ান ডাল তৈরি করে হচ্ছে নোড.js। আমি নোড.js-এ যাব, তার আগে এই ব্যক্তিটার ছবি আমি যদি একটু দেখাই। এই যে রায়ান ডাল, দেখতে মনে হবে ছোট্ট একটা ব্যক্তি, বাট ও কি করছে, নতুন একটা টেকনোলজি তৈরি করছে।
আমি তো জানতাম যে জাভাস্ক্রিপ্ট দিয়ে শুধু ফন্টেন্ডে কাজ করা যেত, মানে শুধু ব্রাউজারের মাধ্যমে জাভাস্ক্রিপ্ট কিছু একটা করতে পারতাম, হয়তো বা এটা ক্লিকে আরেকটা জিনিস করতে, একটা পেজ থেকে আরেকটা পেজে নিয়ে যাওয়া যেত। সো এই টাইপের ছোট্টখাটো কাজ জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যেত। বাট রায়ান ডাল এই ব্যক্তিটা কি করে, জাভাস্ক্রিপ্ট তো আগে শুধু ফন্টেন্ডে বা ব্রাউজারে রান করতো, ও এমন একটা টেকনোলজি তো তৈরি করে, সেটা হচ্ছে নোড জেএস। আমি এখানে নোড জেএস লিখি। নোড.জেএসকে ও তৈরি করে। নোড.জেএস হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে তৈরিকৃত, বা আরো অন্য ল্যাঙ্গুয়েজও আছে, বাট জাভা স্ক্রিপ্টের একটা রান বলতে গেলে এটা আমরা ইউজ করে থাকি ব্যাকএন্ডের জন্য। ফ্রন্ট এন্ড ব্যাকএন্ড তাহলে কি একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে হচ্ছে, সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট। এই রায়ানডেল এই ব্যক্তি ও কি করছে, নোড.জেএসকে তৈরি করছে। সো যেহেতু ও নোড.জেএসকে তৈরি করছে, নতুন একটা টেকনোলজি, ও ওয়ার্ল্ডের কাছে বলতেছে যে আমি নতুন একটা টেকনোলজি তৈরি করছি, তোমরা এটাকে ইউজ করো। সো ও যখন পাবলিশ করছে এই জিনিসটা, আমরা জানি যে গুগল তো প্রত্যেকটা কোম্পানি বা যে কোনো জিনিসই পৃথিবীর মধ্যে তৈরি করুক না কেন, গুগলের কাছে এটা মানে একটা খারাপ বিষয়, ও কাউকে ওর সমান দিবে না। সো রায়ানডেল যখন এই নোড.জেএসকে আবিষ্কার করে, গুগল ওকে হায়ার করে বা বলছে যে তুমি যেই টেকনোলজিটা তৈরি করছো, তুমি আমাদের কাছে আসো, তোমার টেকনোলজি সম্পর্কে একটা প্রেজেন্টেশন দাও, দেখি কতটা পাওয়ারফুল। সো রায়ানডেল কি করে, গুগলের কাছে যায়, গুগলের যেই হাই লেভেলের এমপ্লয়ি আছে ওদের কাছে প্রেজেন্টেশন দেয়। এন্ড দেন গুগলের যারা হাই লেভেলের এমপ্লয়ি আছে ওরা ওকে ওইখানে অনেক অপমান করে, বা এখানে বলতে পারেন যে ও অপমানিত হয়ে চলে আসে। বিকজ অফ ও যেটা তৈরি করছে সিরিয়াসলি প্রথম অবস্থায় ওইটা নর্মাল ইউজার বা নর্মাল ডেভেলপারের জন্য ইউজ টু ছিল না। কারণ দেখা যেত যে ও যেটা তৈরি করছে নোড.জেএস, এখানে অনেক কিছু চেক করে বা অনেক কোড করে একটা জিনিস করা যেত। সো ও তো এটা তৈরি করছে ভালো, বাট এটা ইউজ টু না, বলতে গেলে নর্মাল ডেভেলপারের জন্য। সো ও এখানে অপমানিত হয়ে গুগল থেকে ওর মতো ও কোড করে যাচ্ছে। কিছুদিন পরে আরেকজন ডেভেলপার তৈরি করে হচ্ছে এক্সপ্রেস.জেএস, যেটা নাকি এই নোড.জেএস এর একটা ফ্রেমওয়ার্ক। এই যে নোড.জেএস রায়ানডেল তৈরি করছে, এটার একটা ফ্রেম। আনমিউট আছেন, একটু মিউট করে দেন। বাই দ্য ওয়ে, আমরা যেটা জানতে চাচ্ছিলাম যে ওয়েব সেক্টরের লাইফ সাইকেল আসলে এটা কিভাবে কাজ করে। এটাকে একটু অফ করে দেই। আমরা যদি